যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। নিঝুম রাতের নিস্তব্ধতা যখন হাড় কাঁপানো শীতের সাথে মিশে একাকার হয়ে যায়, তখন কবরস্থানের প্রতিটা ইঞ্চি মাটি যেন একটা দীর্ঘশ্বাসের গল্প বলে। কবরের অন্ধকার কুঠুরিতে যা শুয়ে থাকে তার সবসময় মৃত হয় না, কখনো কখনো তা ক্ষুধার্ত হয়। মানুষ মনে করে তারা মৃতকে পাহারা দিচ্ছে, কিন্তু আসলে মৃতরাই ওত পেতে থাকে জীবিতদের জন্য এক টুকরো উষ্ণ মাংস আর এক ফোঁটা তাজা রক্তের আশায়। সেই অন্ধকার কেউ যখন পা বাড়ায়, সে জানে না সে কি মাটি খুঁড়ছে নাকি নিজের নরকের দরজা। জফরি ভাই, আসসালামু আলাইকুম। আমি আরিয়ান খন্দকার। আজ প্রথমবার অনেকটা সাহস করে আপনার ভৌতিক দুনিয়া চ্যানেলে ঘটনা পাঠাচ্ছি। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ঘটনাটির নাম দিবেন কবর খোদক রহিমের ঘটনা। শুরু করছি আমার এই স্টোরি। আকাশে চাঁদ নেই, অমাবস্যার গাঢ় অন্ধকার চাদরের মতো জড়িয়ে আছে পুরো গ্রামটাকে। গ্রামের একদম শেষ মাথায় যেখানে জঙ্গলটা শুরু হয়েছে, ঠিক সেখানেই পুরনো সেই গোরস্থানটা। বড় একটা শিমুল গাছ ডালপালা বেড়ে দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। বাতাসের ঝাপটায় গাছের শুকনো পাতাগুলো যখন মরমর করে ওঠে, মনে হয় কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। রহিম তার কোদালটা শক্ত করে ধরে পা টিপে টিপে গোরস্থানের ভেতরে ঢুকলো। তার পরনে একটা বুনিন চাদর, মুখটা অর্ধেক ঢাকা। পেশায় সে একজন চোর, কিন্তু আজ সে সাধারণ কোনো বাড়িতে শীত কাটতে আসেনি। আজ তার লক্ষ্য এই গোরস্থানের নতুন কবরটা। গ্রামের মাতব্বর সাহেব জোয়ান ছেলে, কাল বিকেলে মারা গেছে। শোনা গেছে দাফন করার সময় তার প্রায় প্রচুর সোনা গয়নার দামি আতর দেওয়া হয়েছে। কবরের ভেতরে সেই সম্পদ পড়ে থাকার চেয়ে রুমের পকেটে থাকা অনেক বেশি যুক্তিসঙ্গত বলে সে মনে করে। চারপাশটা এতটাই নিস্তব্ধ যে রহিমের নিজের নিঃশ্বাসের শব্দই তার কানে বাজছে। ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে থেমে যাচ্ছে, যেন তারাও কোনো বিপদ সংকেত পেয়ে চুপ হয়ে গেছে। কবরের উপরের মাটিগুলো এখনো ভিজে আছে। বিকেলের সামান্য বৃষ্টি হয়েছিল, তাই মাটি আলগা হয়ে আছে। রহিম চারপাশটা একবার দেখে নিল, কেউ নেই সেখানে। এমনকি দূরে কোনো কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। কোদালটা মাটিতে কোপ দিতে একটা অদ্ভুত শব্দ হলো, যেন মাটি নয়, কোনো পাঁজরের হাড় রীতিমতো সেখানে কোপ লেগেছে। রহিম একটু থমকে দাঁড়ালো, বুকের ভেতরটা ধক করে উঠল। সে মনে মনে নিজেকে সাহস দিল, আরে ধুর, মরা মানুষ আবার ভয় কিসের? এরা তো এখন মাটির অংশ। এই বলে সে আবারও ঘুরতে শুরু করলো। কোদাল চালানোর শব্দটা রাতের নিস্তব্ধতা ভেঙে চৌচির করে দিচ্ছে। ঝপঝপ মাটি সরিয়ে সে নিজের দিকে নামছে। মাটির সোদা গন্ধের সাথে পচা আষ্টে একটা গন্ধ নাকি এলো। নতুন কবরে এত দ্রুত পচন ধরার কথা নয়, তবুও গন্ধটা তীব্র হচ্ছে। রহিম থর থর করে কাঁপছে। শীতের রাত হলেও তার কপাল দিয়ে ঘাম বেরিয়ে পড়ছে। প্রায় 3 ফিট নিচে যাওয়ার পর কোদালটা কাঠের তক্তায় গিয়ে ঠেকল। রহিম একটু হাত ছেড়ে বাঁচল। এবার সে হাত দিয়ে মাটিগুলো সরাতে লাগলো। তক্তাগুলো সরাতেই সাদা কাফনে মোড়ানো দেহটা দেখা গেল। টর্চের ক্ষীণ আলোয় সাদা কাফনটা ধপধপে সাদা দেখাচ্ছে, যেন এই মাত্র দাফন করা হয়েছে। রহিম কাঁপা কাঁপা হাতে কাফনের ওপরের বাঁধনটা খুলতে শুরু করলো। তার হাত দুটো থর থর করে কাঁপছে। এটা তার জীবনের প্রথম লাশ চুরির চেষ্টা নয়, কিন্তু আজ কেমন যেন একটা অস্বস্তি লাগছে। মনে হচ্ছে অন্ধকার থেকে কেউ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। সে এবার ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। কিছুই নেই, শুধু ঘন কুয়াশা আর অন্ধকার। তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় বেশি নেই রে। সে যেন ফিস ফিস করে নিজেকেই কথাটা বলল। কাফনের কাপড়টা যখন সে মুখের কাছে সরালো, রহিমের রক্ত হিম হয়ে গেল।
মাতবরের ছেলের চেহারাটা একদম যেন অবিকৃত, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লাশের চোখ দুটো বন্ধ নেই। আধখোলা চোখে সে যেন অপলক তাকিয়ে আছে উপরের দিকে। গায়ের চামড়া কেমন যেন ছাই বর্ণের হয়ে গেছে। রহিম লাশের গলার সোনার চেনটা ধরার জন্য হাতটা বাড়ালো। ঠিক সেই মুহূর্তে সেটা শব্দ শুনতে পেল, খসখস শব্দ। মনে হলো কবরের ভেতর থেকে শব্দটা আসছে। রহিম থমকে গেল। সে কান পেতে শোনার চেষ্টা করলো। শব্দটা আবারও হলো, একদম যেন লাশের নিচ থেকে আসছে। কে কে ওখানে? রহিম আর্তনাদ করে উঠল, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। সে এবার লাশের দিকে তাকালো। তার ভ্রম হচ্ছে নাকি সত্যি লাশের দুটি চোখ নড়ে উঠল। রহিম নিজের চোখ ভালো করে বুঝে আবারও তাকালো। এবার তার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হলো। সে লক্ষ্য করলো লাশের মুখ এখন একটু অদ্ভুত রকমের হাসি, ঠান্ডা নির্জীব কিন্তু অত্যন্ত ক্রূর একটা হাসি। লাশের চোখ দুটো এখন আর আধা খোলা নয়, পুরোপুরি খোলা। আর সেই চোখে কোনো মনে নেই, শুধু ধূসর সাদা একটা শূন্যতা। রহিম চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে দেখল লাশের ফ্যাকাশে হাত ধীরে ধীরে উঠছে। সে হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালো হয়ে গেছে। রহিম গর্ত থেকে উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। কবরের ভিজে মাটিগুলো সাপের মতো করে তার পা জড়িয়ে ধরেছে। সে বলে উঠল, কোথায় যাবি? অনেকদিন পর একজন জ্যান্ত মানুষ পেলাম। শব্দটা রহিমের কানের খুব কাছে শোনা গেল। এটা কোনো মানুষের কণ্ঠস্বর নয়, বড় হচ্ছে যেন হাজার বছরের পুরনো কোনো গুহা থেকে শব্দটা বেরিয়ে আসছে। রহিম তাকাতেই দেখলো লাশের চেহারাটা মুহূর্তে বদলে যাচ্ছে। চামড়াগুলো যেন ঝুলে পড়ছে, দাঁতগুলো বেরিয়ে আসছে বন মানুষের মতো করে। এটা মাতব্বরের ছেলে নয়, এটা এমন কিছু যা মানুষের বেশ ধরে কবরে লুকিয়ে থাকে। সেটা এখন ধীরে ধীরে উঠে বসছে কবরের সরু জায়গায়। তার শরীর হাড়গুলো মরমর করে ভাঙার শব্দ হচ্ছে। রহিম দেখলো তার চারপাশে গোরস্থান মাটিগুলো নড়ছে, যেন মাটির নিচ থেকে শত শত হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। সে বলল, আমি তো কেবল সোনা নিতে গিয়েছিলাম, আমাকে যেতে দিন, যেতে দিন। রহিম কোনো মতে ঢুক রেখে দিয়ে উঠল। সেই বিভীষিকা আবারও হাসলো। তার হাসিটা কবরের দেয়াল গলিতে প্রতিধ্বনিত হতে লাগলো। সে রহিমের খুব কাছে মুখ নিয়ে এলো। পচা মাংসের উটকো গন্ধে রহিমের বমি আসার উপক্রম হলো। সোনা, এখানে মাটির নিচে যা থাকে তার সবই আমাদের। তুই এখন আমাদেরই অংশ হবি। দেখ, তোর জন্য কত বড় বিছানা সাজিয়ে রেখেছি। রহিম অনুভব করলো তার পায়ের নিচের মাটিটা ধসে যাচ্ছে। সে ধীরে ধীরে মাটির গভীরে ঢুকে যাচ্ছে। সে প্রাণপণ চেষ্টা করলো উপরের আলগা মাটি ধরে বাঁচার, কিন্তু সেই পিশাচটা তার কাঁধে তার শক্ত নখগুলো বসিয়ে দিল। যন্ত্রণায় রহিম চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার গোরস্থানের সীমানা পেরিয়ে গ্রামের মানুষের কানে পৌঁছালো না। আকাশের মেঘ সরে গিয়ে এক চিন্তা চাঁদ ওকে দিল। সারই দেখা গেল গোরস্থানের সে নতুন কবরটা আবারও সমান হয়ে গেছে। সেখানে কোনো কোদাল নেই, কোনো চোর নেই, শুধু বাতাসের শব্দে শিমুল গাছের পাতাগুলো আগের মতোই ঝরঝর করে কাঁপছে। পরবর্তী সংকেতের উপরে রহিমের চারপাশের বাতাস ক্রমেই ভারী হয়ে এলো, যেন অক্সিজেন নেই। সে কেবল পচা মাটির ধুলো আর প্রাচীন কোনো কবরের বদ্ধ বাতাস ফুসফুসে টেনে নিচ্ছে। তার পায়ের নিচে মাটি এখন আর শক্ত নেই, বরং তা যেন গভীর চোরা বালির মতো তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। সে বিভৎস পিশাচটা যে মাত্র কিছুক্ষণ আগে মাতব্বরের ছেলের অবিকৃত লাশ ছিল, তার মুখটা এখন অবিশ্বাস্যভাবে লম্বা হয়ে গেছে। তার চোয়ালগুলো রীতিমতো ঝুলে পড়েছে বুক পর্যন্ত। আর সেখান থেকে লালা নয়, বরং
কালচে রঙের এক প্রকার ঘন তরল বেরিয়ে পড়ছে রহিমের বুকের ওপরে। রহিম হাত পা ছোড়ার চেষ্টা করছে, কিন্তু পিশাচের ডোকগুলো তার কাঁধের হাড় ভেঙে রীতিমতো ভেতরে ঢুকে গেছে। যন্ত্রণায় রহিমের চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে ঘুমাতে ঘুমাতে বলল, দোহাই লাগে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই পথে আসবো না, আমার ঘরে ছোট বাচ্চা আছে, দোহাই লাগে তোমার। পিশাচটা তার শূন্য চোখ জোড়া রহিমের চোখের উপরে স্থির করল। এক অদ্ভুত যান্ত্রিক স্বরে সে হাসল, যে হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল ভয়ঙ্কর এক ক্ষুধা। সে রহিমের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোর বাচ্চা, ওরাও তো একদিন মাটিতেই আসবে। মাটি তো কাউকে ফিরিয়ে দেয় না রহিম, মাটি তো কেবল গ্রহণ করতে পারে। তুই আজ এখানে নিজে আসিসনি, মাটি তোকে ডেকে এনেছে রহিম, তোর ডোম তোকে এখানে নিয়ে এসেছে। পিশাচের দীর্ঘ নখগুলো রহিমের চামড়ার নিচে নড়াচড়া করছে। রহিম অনুভব করতে পারলো তার শরীরে উষ্ণ রক্ত চুয়ে চুয়ে পড়ছে ঠান্ডা মাটির উপরে। সেই রক্ত মাটিতে মিশে যেতেই গোরস্থানের নিস্তব্ধতা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। হঠাৎ করে রহিমের মনে হলো সে আর গোরস্থানের ভেতর নেই, সে যেন অন্ধকার জগতের এক প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। চারপাশের দৃশ্যপট বদলে যেতে লাগলো। কবরস্থানের দেয়ালগুলো চওড়া হয়ে এক বিশাল অন্ধকার গুহায় পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষের কঙ্কাল দেয়ালের সাথে গেঁথে আছে। তাদের প্রত্যেকের মুখে সেই বিভৎস হাসি। রহিম চিৎকার করে উঠল, না, এ হতে পারে না, আমি স্বপ্ন দেখছি, এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন। পিশাচটা এবার রহিমের কলার চামড়া তার দাঁত দিয়ে টেনে ধরল। কামড় দিল না, শুধু অনুভব করতে লাগলো রহিমের ধমনের স্পন্দন। সে টেনে টেনে বলল, স্বপ্ন আর বাস্তবের তফাৎ বুঝবি যখন তোর হৃৎপিণ্ডটা আমার হাতের মুঠোয় আসবে। দেখ, ভালো করে দেখ, এই যে আমার কাজ, এই যে পুরোটা মাজার, সবই তো ঠিক আছে, শুধু তুই নেই। রহিম দেখলো সে মাটির নিচে তলিয়ে যাচ্ছে। তার বুক পর্যন্ত এখন মাটির নিচে। মাটির চাপে তার পাঁজরগুলো ভেঙে যাওয়ার উপক্রম হলো। সে যখন শেষবারের মতো উপরের দিকে তাকালো, দেখলো গোরস্থানের উপরের আকাশটা রক্তবর্ণ ধারণ করেছে। সেখানে কোনো তারা নেই, শুধু এক বিশাল কালো মেঘের কুণ্ডলী। তারা ঠিক উপরে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। সেই মূর্তিটা অবিকল রহিমের মতো দেখতে। তার পরনে সে একই মলিন চাদর, হাতে সে কোদাল। রহিমের আত্মা কেঁপে উঠল। সে আর্তনাদ করে বলল, কে কে ওটা? আমি তো এখানে, তাহলে ওখানে আমার মতো ওটা কে? পিশাচটা তার দীর্ঘ জিভ দিয়ে রহিমের কানে লেহুম করে বলল, ওটাই তুই। তোর শরীরটা এখন থেকে অন্য কেউ চালাবে রে। সে গ্রামে ফিরে যাবে, তোর স্ত্রীর পাশে শুপে তোর সন্তানদের মাথায় হাত বোলাবে, আর তুই তুই এখন এই মাটির নিচে আমার সাথে অন্ধকার যাপন করবি। প্রতি রাতে তুই দেখবি কেউ না কেউ কবরের মাটি ঘুরে আসবে, আর তুই এখন এভাবেই তার দিকে তাকিয়ে হাসবি। রহিমের মস্তিষ্ক যেন ছিঁড়ে যাবার উপক্রম হলো। এক অদ্ভুত মানসিক চরম খেলায় আছে, হেরে গেছে। তার মনে হলো তার সমস্ত স্মৃতি, তার ভালোবাসা, তার অস্তিত্ব যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। সে আর কোনো রহিম নয়, সে কেবল এক পিশাচের খাবার। পিশাচটা এবার তার পুরো শরীর দিয়ে রহিমকে জড়িয়ে ধরলো। রহিমের হাড়গুলো যেন কর কর করে ভেঙে যাওয়ার শব্দে রীতিমতো নিস্তব্ধ রাতে প্রতিধ্বনিত হতে লাগলো।
বাটি এখন রহিমের নাক পর্যন্ত উঠে এসেছে। সে শেষবারের মতো নিঃশ্বাস নেবার চেষ্টা করলো। নাসা রন্ধ্র থেকে ঢুকে গেল ভেজা বাটির দলা। গাম বন্ধ হয়ে আসায় সে চূড়ান্ত মুহূর্তে সে শুনতে পেল পিশাচের শেষ কথাগুলো। স্বাগতম রহিম, গোরস্থানের এই মাটির সাম্রাজ্যে চিরকাল বন্দী হয়ে রইলি তুই। রাত পেরিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখলো মাতব্বরের ছেলে কবরের মাটি খুব সুন্দর করে লেপা আছে। কোনো চোর বা শিয়ালের কোনো উপদ্রবের চিহ্ন মাত্র নেই। কিন্তু রহিমকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। তার স্ত্রী পাগলের মতো সারা গ্রাম খুঁজল, কিন্তু রহিমের কোনো হদিসই মিলল না। তবে গ্রামের মানুষ এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন। রাতের বেলা যখন কেউ সে গোরস্থানের পাশ দিয়ে যায়, তারা দেখতে পায় এক ছায়া মূর্তি প্রধান হাতে সেখানে দাঁড়িয়ে আছে। কেউ কাছে গেলে সে ছায়া মূর্তিটা ছাই রঙে ধোয়া হয়ে মিলিয়ে যায়। আর গভীর রাতে যখন চারপাশে একদম নিঝুম হয়ে যায়, তখন বাটির নিচ থেকে এক ক্ষীণ হাসির শব্দ ভেসে আসে। সেই হাসি শুনলে মনে হয় কেউ একজন খুব তৃপ্তি নিয়ে মাংস চিবোচ্ছে। গোরস্থানের সেই শিমুল গাছটা এখন আরো বেশি ঘন আর কালো হয়ে উঠেছে। গ্রামের বৃদ্ধরা বলে সেই গাছের শিকড় নাকি কবরের অনেক গভীর পর্যন্ত চলে গেছে। মাঝে মাঝে গ্রামের গুড়িতে কান পাতলে অদ্ভুত এক হাহাকার শোনা যায়, যেন কেউ মাটির নিচ থেকে বাঁচার জন্য আকুল আবেদন জানাচ্ছে। কিন্তু মাটি সেই শব্দ বাইরে আসতে দেয় না। মাটি কেবল নতুন শিকারের অপেক্ষায় থাকে, যে লোভের বশভূত হয়ে কোদাল হাতে এই অভিশপ্ত জমিনে পা রাখবে। অন্ধকার রাতে যদি কোনো পথিক ভুল করেও সে কোনো স্থানে যায়, সে লক্ষ্য করে কবরগুলোর উপরে ঘাস কিভাবে কেন সামান্য নড়ছে না। কেউ কি মাটির নিচ থেকে চোখ দিয়ে তাকাচ্ছে? সাবধান, কারণ গোরস্থানের মাটি কখনো তৃপ্ত হয় না। আর রহিম সে এখন মাটির একটা জীবন্ত অংশ, যার হাসির শব্দে আজও গ্রামের সাহসী পুরুষদের রক্তহীন হয়ে যায়। সুপ্রিয় জফি ভাই, এটাই ছিল আমার লেখা প্রথম কোনো ঘটনা ভৌতিক দুনিয়ার জন্য। আই হোপ ঘটনাটি সিলেক্টেড হলে আমাকে জানাবেন, কততম এপিসোডে শেয়ার করেন, জানিয়ে দিবেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই ভৌতিক দুনিয়া প্রতি রাতের শুনে। আপনি দয়া করে রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করবেন প্রতি রাতে একটা করেও ছোট কোনো এপিসোড হলেও প্রচার করতে, কেননা ভৌতিক দুনিয়া আমার খুব বেশি পছন্দ। জেফি ভাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি আরিয়ান খন্দকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আরিয়ান খন্দকার। থ্যাংক ইউ ভেরি মাচ। ও ম্যান, হোয়াট এ স্টোরি ওয়াজ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এবং আমরা কিন্তু শুনে ফেললাম আমাদের ভৌতিক দুনিয়ার আজকের প্রথম স্টোরিটা বেশ ক্রিপি এবং অ্যালাইন্ড একটা স্টোরি ছিল, খুব সুন্দর। অ্যান্ড মনে হচ্ছিল চোখের সামনেই যেন ঘটনাটা ঘটছে। খুব সুন্দর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টোরির জন্য, বিকজ আমার ভালো লাগে, মানে এই ধরনের স্টোরিগুলো আমার পার্সোনালি খুব পছন্দ। সো এই ধরনের স্টোরি এই জন্যই আমি আপনাদেরকে শোনাতে চাই, বিকজ ভালো লাগে, খুব ভালো লাগে, ইন্টারেস্টিং স্টোরি ছিল। অ্যান্ড মানে এটাই হয় যে লোভ কিন্তু মানুষকে একটা না একটা সময় শেষ করেই দেয়। সো কবরস্থানের জিনের ঘটনা বলা যেতেই পারে। স্টোরিটা খুব সুন্দর এবং আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লাগলেই আমি বিশ্বাস করি যে কষ্টটা সার্থক হয়ে যাবে, বিকজ ইটস অল অ্যাবাউট অল অ্যাবাউট ইউ। আপনাদের জন্যই তো এত কিছু। সো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রথম স্টোরিটা শোনার জন্য।